আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র। শুরুতেই জানাবো শিরোনাম। আমার একসাথে তিনটে লাশ হয়ে গেল। গর্ত ছিল ওখানে হলো সব এক জায়গায় একসাথে 9টা লাশ পাইছি। পদ্মা পারে স্বজন হারাদের আহাজারি, 26 প্রাণ কেড়ে নেয় স্পিডবোট বা বাল্কহেডের ছিল না বৈধতা। দোষীদের কঠোর শাস্তি বললেন প্রতিমন্ত্রী। করোনা আক্রান্ত খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর, এখনও স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন চিকিৎসক। 16 মে পর্যন্ত বাড়ল লকডাউন, বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন। গার্মেন্টস সহ সব প্রতিষ্ঠানে ঈদের ছুটি থাকবে 3 দিন। ঈদ তো 14 তারিখ, তো 16 তারিখ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করবে। 6 তারিখ থেকে পরিবহন উইদিন দ্য ইন্টার ডিস্ট্রিক্ট যেতে পারবে না, আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। বুধবার তৃতীয় মেয়াদে সরকার গঠন করবেন মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে ভোট পুনর্গণনার দাবিতে আদালতে যাওয়ার ঘোষণা। তবে বিজেপি এটাকে নিয়ে একটু বাড়াবাড়িও করছে। আজকেও আমার বর্ধমানে একজন কর্মী হত্যা হয়েছে। এই ঘটনা এত ভালো রেজাল্ট হওয়ার পরেও এখনো পর্যন্ত তাদের অত্যাচারীর ভূমিকাটা যায়নি। মূলধারার গণমাধ্যমে বিশ্বাসযোগ্য তথ্যের প্রধান ভরসা, বলছেন বিশেষজ্ঞরা। ডিজিটাল আইনের কিছু অপপ্রয়োগ হলেও সাংবাদিকরা স্বাধীন, দাবি মন্ত্রীর। রাজধানীতে অবৈধ বিটকয়েন ব্যবসায় জড়িত চক্র গ্রেফতার। অনলাইন জুয়া সহ অবৈধ লেনদেনে সম্পদশালী হয়েছেন মূল হোতা সুমন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব মুস্তাফিজকে খেলাতে চায় বিসিবি। সীমান্ত বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থাপনায় ভারত থেকে ঢাকায় আনার অনুরোধ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে পুরো খবরে যাচ্ছি। পদ্মায় সকালে ঝরে গেল 26টি তাজা প্রাণ। মাদারীপুরের শিবচরে পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে নোঙর করে রাখা বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক্কায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে দুটি নৌযানের কোনোটিরই চলাচলের অনুমোদন ছিল না। মাদারীপুরের সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। ক্যামেরায় ছিলেন মাহফুজ মিঠু। বাংলাবান্ধা ঘাট সংলগ্ন দোতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাদের নিচে 26টি মরদেহ। চারিদিকে লাশের গন্ধ, স্বজন হারানোর আর্তনাদ। তেমনি হতভাগার দলে 9 বছর বয়সী মিম। স্পিডবোট দুর্ঘটনায় মারা যান তার বাবা মা ও 2 বোন। ব্যাগ আঁকড়ে অলৌকিকভাবে বেঁচে যান ছোট্ট মিম। খুলনার তেরোখাদা গ্রামের মিমের দাদি মারা গেছেন রোববার। তাকে দেখতেই স্পিড বোটে করে ঘাট পার হচ্ছিলেন তারা। আমি ঘুমাই গেছিলাম। আচ্ছা, তারপর ব্যাগ আব্বুর কাছে ছিল, ব্যাগ পড়েছিল, তারপর আমি ব্যাগের পরেই করছি। ওর নানা নানুই এখন ওদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই আর ওর পরিবারে তো আসলে আর পরিবারে আর কেউ নাই। আরেক স্বজন হারানো আদরি বেগমের কান্না শোনারও কেউ থাকলো না। মা মারা যাওয়ার খবরে পরিবার নিয়ে যাচ্ছিলেন ফরিদপুরের আলফাডাঙ্গায়। পথেই দুর্ঘটনায় হারালেন স্বামী ও ছেলেকে। ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবান্ধা ঘাটে স্পিডবোটে যাচ্ছিলেন অন্তত 32 জন। পুরনো কাঁঠালবাড়ি ঘাটের কাছে পৌঁছতেই নোঙর করা বালুবাহী বাল্কহেডের সাথে লাগে ধাক্কা। স্পিডবোটের গতি বেশি ছিল, তাই সংঘর্ষে সেটি দুমড়ে মুচড়ে যায়। হতাহতরা পড়ে যান পানিতে। প্রথমে স্থানীয়রা এগিয়ে আসে উদ্ধারে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তারা এসে একে একে উদ্ধার করে 3 শিশু ও 1 নারী সহ 26 জনের মরদেহ। এক জায়গায় গর্তের মতো গর্ত ছিল ওখানে হলো সব এক জায়গায় একসাথে 9টা লাশ পাইছি। এরা সবাই বিস্কিট আছে, আমি নামলাম, আমি একটা পাইলাম। আমরা শোনামাত্র ঘটনায় এসেছি। আমাদের জানা মতে 26 জন মৃতদেহ সক্ষম হয়েছে এবং 5 জন জীবিত। জীবিতদের অবস্থা কি? জীবিতরা আহত আছে, কেউ কেউ খুব ভালো অবস্থা নেই। লকডাউনে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশনা থাকলেও নিয়ম মানেনি স্পিডবোটটি। অনুমোদন ছিল না নোঙর করা বাল্কহেডেরও। বাল্কহেড সেটি অবৈধ এবং স্পিডবোটটি চলাচল করছিল
লকডাউনের মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট চলাচল নিষেধ, সেটা আইনি ব্যত্যয়, সেই সাথে ভর্তিও অনিবন্ধিত। অবৈধ যদি যান থাকে সেটা আমরা অবশ্যই বন্ধ করে দেব এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতে এটা একটা কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে দেওয়া হয়। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে তারা। হালকা আঘাতে স্পিডবোটের এই চূর্ণ বিচূর্ণ অবস্থা বলে দেয় পদ্মার বুকে কি হিংস্রভাবে চলে স্পিডবোট, আর যে কারণে নিয়মিতই পদ্মা নদীর মাঝে স্পিডবোটের কারণে সলিল সমাধি হয় মানুষের। মাঝে মাঝে স্পিডবোটের এই সব দমাতে বা স্পিডবোট চলাচল বন্ধে বিভিন্ন অভিযান চললেও আসলে কাজের কাজ কিছুই হয় না, মরছে মানুষ, এগুলো দেখার যেন কেউই নেই। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, শিবচর, মাদারীপুর। এদিকে দুর্ঘটনার জন্য দায়ী স্পিডবোট চালককে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যারা আইন অমান্য করে স্পিডবোট চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবৈধ বাল্কহেড ও স্টিমারের বিরুদ্ধেও চলবে অভিযান। স্পিডবোটের যে চালক তাকে আইডেন্টিফাই করেছি, আমাদের যে মালিক তাকেও আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাল্কহেডগুলো এগুলো কিন্তু নিবন্ধিত না, কিন্তু এদেরকে কিন্তু আবার বন্ধ করা যাচ্ছে। স্পিডবোট নিবন্ধিত না, সেক্ষেত্রে এখানে কোনো ফান্ড নাই। তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় দাঁড়াচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। সকালে শ্বাসকষ্ট দেখা দেয়ায় দুপুরের পর এই সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। রাতে মেডিকেল টিমের সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, এখন স্বাভাবিকভাবেই শ্বাস নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। হাসপাতালে ভর্তির 6 দিনের মাথায় কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সকালে শ্বাসকষ্ট বাড়লে দুপুরে সিসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। এই বিষয়ে দুপুরের দিকেই খবর আসতে থাকে গণমাধ্যমের কাছে। শুরুতে দল বা চিকিৎসকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। অবশেষে রাত 8টার দিকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানান মেডিকেল বোর্ডের চিকিৎসক। আর্লি মর্নিং অর্থাৎ সকাল ভোরের দিকে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন। উনি যখন শ্বাসকষ্ট অনুভব করেন, চিকিৎসকরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ওনাদের সম্মিলিত সিদ্ধান্তেই উনি করোনারি কেয়ার ইউনিট সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে এই ডাক্তারদের অধীন উনি চিকিৎসাধীন আছেন। সংক্রমণের মাত্রা পর্যবেক্ষণে 15 এপ্রিল ফুসফুসে সিটি স্ক্যান করানো হয় খালেদা জিয়ার। সেদিনই হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এরপর থেকে প্রায় প্রতিদিনই বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো, স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছিলেন তার চিকিৎসকরা। তাহলে ঠিক কোন পরিস্থিতিতে সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে, কিংবা কী কারণে হঠাৎ করে শ্বাসকষ্ট হয়েছে? আপনাদের বুঝতে হবে যে মানুষের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই শ্বাসকষ্ট হতে পারে। ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেগুলো এখানকার চিকিৎসকরা কালেকটিভলি করছেন এবং সেই করার সাথে সাথে ওনারা আমাদের সংশ্লিষ্ট দেশে বিদেশে যে কনসালটেন্টরা আছেন সবার সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে এটি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। হাসপাতালে ভর্তির কারণ হিসেবে রুটিন চেকআপের পাশাপাশি কিছু টেস্ট করানোর কথা বলে আসছিলেন চিকিৎসকরা। সোমবার রাতে চিকিৎসক দাবি করেন সিসিইউতে নেওয়া হলেও ভালো আছেন খালেদা জিয়া। করোনারি কেয়ার ইউনিটে যখন রুগী থাকে তখন তো সেটা স্বাভাবিক শ্বাস প্রশ্বাসই নেয়। আমি আপনাদেরকে বলি, আমি জাস্ট কয়েক মিনিট আগে ওনার সাথে দেখা করে আসছি, আমি ওনার সাথে কথা বলে আসছি। 11 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য গত 27 এপ্রিল হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। সিসিইউতে ভর্তি হওয়ার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মাঝে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে। তাদের দাবি, দৈনিক অন্তত একবার হলেও খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ আপডেট জানানো হোক। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। চলমান লকডাউন বাড়ছে আগামী 16 মে পর্যন্ত। আগের মতোই বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস। তবে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও প্রতিটি জেলার অভ্যন্তরে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
বন্ধ থাকবে ট্রেন ও লঞ্চ। শপিং মল ও বাজারে স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেয়া হবে, সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এজন্য আজ থেকেই কঠোর নজরদারিতে নামছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। করোনার সংক্রমণ ও মৃত্যুর ভয়াবহতা বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ বাড়ছে আরেক দফা। 5 মে থেকে ঈদের পর 16 মে পর্যন্ত বাড়ছে বিধিনিষেধের মেয়াদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আগের মতোই সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকছে। বন্ধ থাকবে লঞ্চ, ট্রেনও। তবে শুধু জেলার মধ্যে বাস চলাচল করতে পারবে। লকডাউন যেটা আছে সেটা আমরা ঈদ তো 14 তারিখ, তো 16 তারিখ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করবে। 6 তারিখ থেকে গণপহর পরিবহন উইদিন দ্য ইন্টার ডিস্ট্রিক্ট যেতে পারবে না কেউ। আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে, যেহেতু ওগুলো স্টেটওয়ে ইন্টার ডিস্ট্রিক্ট। অনেক শপিং মল ও বাজারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এজন্য সোমবার থেকেই মাঠে নামছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিধিনিষেধ না মানলে বন্ধ করে দেয়া হবে শপিং মল ও বাজার। ঈদে কেউ যেন ঢাকা না ছাড়ে, এজন্য ছুটি কমানো সহ কঠোর অবস্থানে সরকার। কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে প্রাইভেটের কোনো ইন্ডাস্ট্রিও আপনার এই সময় বন্ধ দিতে পারবে না। আজকে থেকে বলে দেওয়া হয়েছে, যদি স্বাস্থ্যবিধি না মেনে দোকানে কেনা বেচা হয়, স্বাস্থ্যবিধি না মেনে কাজ করে, তাহলে পরে বন্ধ করে দেওয়া হবে দোকান। পাশাপাশি তাদেরকে যে পেনাল্টিও করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, 10 মের মধ্যে দেশে আসছে চীনের উপহারের 5 লাখ ভ্যাকসিন। এর বাইরে রাশিয়া ও চীন থেকে ভ্যাকসিন কেনা ও উৎপাদনের প্রক্রিয়াও চলছে। 5 লক্ষ ভ্যাকসিন উপহার হিসাবে দিচ্ছে, সেটা অল্প দিনের মধ্যে চলে আসবে। আমরা নিজেরা বিমানে করে নিয়ে আসব। আর চায়না থেকে আরও ভ্যাকসিন কেনার জন্যও আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। তো আমাদের অনেক লাগবে, আমরা 4-5 কোটি ডোজ হলেও আমরা নিব। আর রাশিয়ার সাথে একই ধরনের আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে বেসরকারি কলেজ ও ডেন্টাল কলেজ আইন এবং টেরিটোরিয়াল ওয়াটার্স ও মেরিটাইম জোন আইনের খসড়ার। গ্যাস, তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন আইনের নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশে আরও 65 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় 1739 জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে নমুনা পরীক্ষা করা হয়েছে 19,431 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 8.95%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 7,63,682 জন। করোনায় মোট মৃত্যু হয়েছে 11,644 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,834 জন। মৃত 65 জনের মধ্যে পুরুষ 42, নারী 23 জন। এক সপ্তাহের ব্যবধানে রোগীর চাপ কমেছে রাজধানীর করোনা হাসপাতালগুলোতে। আগের মতো আইসিইউয়ের জন্য নেই হাহাকার। রোগীর চাপ কমলেও সতর্ক অবস্থানে হাসপাতালগুলো। চিকিৎসকরা বলছেন, আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, বরং ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবেলার প্রস্তুতি নেয়ার তাগিদ তাদের। উত্তরার এক বেসরকারি হাসপাতালে সপ্তাহখানেক চিকিৎসার পর শারীরিক সমস্যা দেখা দেয় দেওয়ান মোজাম্মেল হক নামের এক কোভিড রোগীকে সোমবার দুপুরে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। ভর্তির জন্য তাদের অপেক্ষা করতে হয়নি। কুর্মিটোলা, জেনারেল ও মহাখালী ডিএনসিসি করোনা হাসপাতালে আগের মতো আইসিইউর জন্য অপেক্ষা করতে হয় না রোগীর স্বজনদের। ঢাকা মেডিকেল, মুগদা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড ইউনিটেও ফাঁকা আছে সিট। করোনার নমুনা পরীক্ষায় নেই আগের মতো চাপ। আমি ভর্তি করছি, ডাক্তারে বলছে করোনা পরীক্ষা করুন। পরীক্ষা করেছিলাম, পজিটিভ আসছে, এখন আবার আসছে 16 দিন। অনলাইনে যেই নাম্বারটা দেওয়া আছে ওইটার মধ্যে কল দিলে ওনারা কালকের মধ্যে রিপোর্টটা দেওয়ার চেষ্টা করবে। আমার বাসা হলো নারায়ণগঞ্জে, ওইখান থেকে আমার আসতে 2 ঘন্টার মতো তো লাগছে। আর পাশাপাশি আমার ভেঙে আসতে হয়েছে। আমার প্রায় 300 টাকার মতো প্রায় খরচ হয়ে গেছে। কোভিড চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকেরা বলছেন, রোগীর চাপ কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই। স্বাস্থ্যবিধি না মানলে দেখা দিতে পারে ভয়াবহ পরিস্থিতি। আইসিইউতে যাবার যে চাপটা ছিল, যে ইনফ্লাক্সটা ছিল, যে পরিমাণ পেশেন্ট ওয়েটিংয়ে থাকতো, সেটা কিন্তু নেই। আমি গতকাল আজকে আমি আইসিইউতে পেশেন্ট সহজে দিতে পারছি। পার্শ্ববর্তী দেশের কথা যদি আমরা এখানে উদাহরণ হিসেবে আনি, সেক্ষেত্রে কিন্তু এখন স্বস্তি হলেও আত্মতৃপ্তিতে ভোগার কিন্তু অবস্থায় নাই। জনপ্রতিনিধিরা অনেকে আমাদের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু এটা বুঝতে হবে যে এটা সার্বিক দেশের
চাহিদা, আমরা রাতারাতি অনেকগুলো স্পেশালিস্ট তৈরি করতে পারি না। যারা স্পেশালিস্ট আছে সেখান থেকে আমরা তাদেরকে এনেছি, কিন্তু তাদেরকে কিন্তু আমরা বদলি করে আনি নাই, তাদেরকে অ্যাটাচমেন্টে রেখেছি। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান চিকিৎসকেরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাশিয়ার সাথে চুক্তি হলে প্রতি চালানে 10 লাখ টিকা আনা যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অগ্রিম মূল্য পরিশোধ সাপেক্ষে ও চুক্তি অনুমোদন পাওয়ার 1 সপ্তাহের মধ্যে প্রথম চালান বাংলাদেশে পৌঁছাবে বলেও চিঠিতে বলা হয়েছে। ইতোমধ্যে সম্পাদিত খসড়া চুক্তির ব্যাপারে মতামত রাশিয়ার রাষ্ট্রদূতের মাধ্যমে দ্রুত মতামত পাঠাবে ঢাকা। সেসবের আলোকে চুক্তি চূড়ান্ত হলে টিকার প্রয়োজনীয় ডোজ উৎপাদনে যাবে রাশিয়া। বিধানসভা নির্বাচনে দলের জয়ী প্রার্থীদের নিয়ে বুধবার টানা 3য় মেয়াদে সরকার গঠন করবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর রাজ্যে নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে 9 মে। আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়। বলা হয়, দল থেকে সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েই মুখ্যমন্ত্রী থাকছেন তিনি। এর আগে দুপুরে কালীঘাটের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তাদের ভয় ভীতি দেখানো হচ্ছে, নন্দীগ্রামে ভোট পুনর্গণনা ঠেকাতে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিজেপি। মমতা দাবি করেন, তার কাছে নির্বাচন কর্মকর্তাদের পাঠানো SMS এসেছে, যেখানে বন্দুক ধরে কাজ করানো হচ্ছে বলে জানানো হয়। বলেন, পরিবার সহ মেরে ফেলার শঙ্কা রয়েছে রিটার্নিং অফিসারদের। এদিন নির্বাচনে পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন মমতা ব্যানার্জি। এছাড়া এবারের নির্বাচনে বাম কংগ্রেসরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। 7টার সময় মিট করতে যাব, কারণ একটা দিন তো আমার হাতে নেই। মানে রিটার্নিং অফিসার বলছে যে আমি যদি রিকাউন্টিং দিই আমার লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন। তার মানে বুঝতে পারছেন কি হয়েছে? সব জায়গায় এক ফল, আর একটা জায়গায় হঠাৎ 8,000 ভোট হয়ে গেল 0। ভয়ের কি আছে? রিকাউন্টিং করতে চেয়েছে, এটা তো অফিসিয়ালি যে কেউ চাইতে পারে। রিকাউন্টিং দেবে না কেন? ইলেকশন কমিশন দিল না কেন? হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট? আমি তো এরকম কোথাও দেখিনি যে এত বড় মাফিয়াগিরি। যাক গিয়ে, এটা আমরা চাই বিচার হোক, কোর্টে তো আমরা যাবই, নিশ্চয়ই যাব। ভারতের পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সাথে সুসম্পর্ক থাকবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। প্রতিবেশী ভারতের অন্যান্য রাজ্যের সরকার পরিবর্তন হলেও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে কথা বলছিলেন তিনি। ভারতের সব দলের সাথে আমাদের সুসম্পর্ক, আর বিশেষ করে পশ্চিমবঙ্গ আমাদের ঘরের পাশেই, তো আমরা সেই সবসময় ওদের সাথে সুসম্পর্ক রেখে আসছি। সো আমরা প্রত্যাশা করব যে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে, গভীর হবে। অনলাইনে প্রতারণা ও অবৈধ বিটকয়েনের ব্যবসা করে বিপুল সম্পদের মালিক বনে গেছেন ইসমাইল হোসেন সুমন ওরফে কয়েন সুমন। সোমবার রাতে এই চক্রকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অনলাইন ব্যবসার আড়ালে গত 9 বছরে আনুমানিক $15 লাখ লেনদেন করেছে এই চক্র। 2013 সাল থেকে শুরু অনলাইনে প্রতারণার ফাঁদ পাতে ইসমাইল হোসেন সুমন। অবৈধ বিটকয়েনের ব্যবসায় জড়িয়ে ভার্চুয়াল দুনিয়ায় গড়ে তোলেন অবৈধ লেনদেনের কারবার। কয়েন সুমন নামের এই প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাতে উত্তরের একটি ভবনে অভিযান চালায় র্যাব। প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটার ও যন্ত্রপাতি সহ গ্রেফতার করে মূল হোতা কয়েন সুমন সহ 12 জনকে। ওই বিল্ডিংয়ের 3টি ফ্লোরে তিনি এই ব্যবসা পরিচালনা করে আসছেন এবং 32 জন কর্মচারী 3 শিফটে ওখানে কর্মরত আছেন। বিকেলে কারওয়ান বাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। বলা হয়, একাধিক ভার্চুয়াল ওয়ালেটের মাধ্যমে অবৈধ বিটকয়েনের ব্যবসা করে আসছিল চক্রটি। বেসিক বিজ মার্কেটিং নামক একটি প্রতিষ্ঠানকে আমরা সন্ধান পাই, যে প্রতিষ্ঠানে অবৈধ বিটকয়েন ব্যবসা ও প্রতারণামূলক ব্যবসা চালিয়ে আসছিল। র্যাব জানায়, সংঘবদ্ধ চক্রটি আন্তর্জাতিক জুয়া, অনলাইন গেমস ও বিভিন্ন জিনিস বেচাকেনায় অবৈধ বিটকয়েনের ব্যবহার করত। অনলাইন ব্যবসার আড়ালে চলত এই অপকর্ম। বিগত 1 বছর তার এখানে 12 থেকে 15 লক্ষ ডলার লেনদেন হয়েছে। বিটকয়েন বা বিভিন্ন প্রতারণামূলক লেনদেন হয়েছে 12 থেকে 15 লক্ষ ডলার। প্রতারণার মাধ্যমে অর্জিত $1,20,000 সন্ধান পেয়েছে র্যাব। পেয়েছে অবৈধ অর্থের মাধ্যমে গড়ে তোলা সম্পদের হদিশ। অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা।
মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আগামী জুনে ঘর পাচ্ছেন আরও 53,500 গৃহ ও ভূমিহীন পরিবার। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চলমান গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন সকল বিভাগীয় কমিশনার সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা। এ সময় ডক্টর আহমেদ কায়কাউস গৃহ নির্মাণের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখতে সকলকে নির্দেশ দেন। তিনি বলেন, সঠিক লোক যাতে ঘর পায় তা নিশ্চিত করতে হবে। মুক্ত গণমাধ্যম দিবসে কতটা মুক্ত বাংলাদেশের গণমাধ্যম? একদিকে ডিজিটাল নিরাপত্তা আইন, অন্যদিকে ক্ষমতাবানদের প্রভাব। এর মধ্যে সংবাদ মাধ্যম অনেকটা চাপে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে এরপরও মূলধারার গণমাধ্যমই এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য তথ্যের প্রধান ভরসাস্থল বলে মনে করেন তারা। অবশ্য গণমাধ্যমের ওপর সরকারি চাপের কথা অস্বীকার করেছেন তথ্যমন্ত্রী। তার দাবি, ডিজিটাল আইনের কিছু অপপ্রয়োগ হলেও স্বাধীনভাবেই কাজ করছেন সংবাদকর্মীরা। নিখোঁজের 2 মাস পর মুক্ত গণমাধ্যম দিবসে খোঁজ মেলে ফটোসাংবাদিক কাজলের, কিন্তু এতে পরিবার স্বস্তি পেলেও পরক্ষণে তা মিলিয়ে যায় অনুপ্রবেশের মামলায়। এর আগে তার বিরুদ্ধে ছিল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা। শুধু কাজল নয়, ডিজিটাল নিরাপত্তা আইনে 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 1000 জনকে আসামি করে 900 মামলা হয়েছে। আটক করা হয়েছে 353 জনকে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী একই সময়ে 247 জন সাংবাদিক নানাভাবে মারধর ও হয়রানির শিকার হয়েছেন। একে মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের জন্য বাধা হিসেবে দেখছেন সাবেক প্রধান তথ্য কমিশনার। সাংবাদিক মহলে বড় ধরনের এক ধরনের ভীতি আছে, বিশেষ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। তাদের মাথায় এক ধরনের খড়গ ঝুলছে, মানে যে কোনো মুহূর্তে তারা মনে করতে পারেন যে তারা এই আইনের অধীনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আইনি চাপের পাশাপাশি সরকারি বেসরকারি নানা চাপ প্রভাব মাথায় নিয়ে কাজ করছে মূলধারার গণমাধ্যম। এতে নানা সময় গণমাধ্যমের পেশাদারিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের জবাবদিহিতার মুখে পড়ছে। এরপরও বিশ্বাসযোগ্য তথ্যের জন্য মূলধারার গণমাধ্যমের উপরই এখনও আস্থা রাখছে মানুষ। যে কোনো মাধ্যমে কিংবা লোকমুখে যে কোনো ভাবে তারা খবরাখবর জানুক না কেন, শেষ পর্যন্ত ওই মূলধারা গণমাধ্যমের উপরই তারা নিশ্চিতভাবে মানে আস্থা রাখতে চায়। সরকারের দাবি অবশ্য বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন, যদিও কিছু ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের কথা অস্বীকার করেননি তথ্যমন্ত্রী। শুরুতে এই আইনের অনেক অপপ্রয়োগ হচ্ছিল, সেটিকে কিন্তু আমরা প্রশাসনিক আদেশের মাধ্যমে অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে, অনেকটা বন্ধ করা হয়েছে। পুরোপুরি বন্ধ হয়েছে আমি সেটা বলবো না। তো আমরা সবসময় সচেষ্ট থাকি যাতে এই আইনের অপপ্রয়োগ না হয় এবং মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এটি প্রতিবন্ধকতা না হয়। তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের স্বার্থেই গণমাধ্যমের বিকাশ চায় সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দফায় দফায় লকডাউনের মধ্যেও থেমে নেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের নির্মাণ কাজ। দক্ষ প্রকৌশলীদের নেতৃত্বে রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কয়েকশো শ্রমিক। মূল টার্মিনালের 3049টি পিলার দাঁড়িয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে অত্যাধুনিক এই টার্মিনালের কাজ শেষ হবে নির্ধারিত সময়ের আগেই। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। দুবাইয়ের বুর্জ আল খলিফা, কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার কিংবা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর, দর্শনীয় এসব স্থাপনা যারা নির্মাণ করেছে তাদের হাত ধরেই দৃশ্যমান হচ্ছে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। 2,30,000 স্কোয়ার মিটারের এই টার্মিনালে থাকবে অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। নতুন এই টার্মিনালে একসঙ্গে 37টি উড়োজাহাজের জন্য অ্যাপ্রন বা প্লেন পার্ক করার জায়গা থাকছে। আর ভেতরে থাকবে 12টি বোর্ডিং ব্রিজ, 11টি বডি স্ক্যানার এবং 16টি লাগেজ বেল্ট। এছাড়াও থাকবে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সিস্টেম। গত বছর শুরু থেকে দফায় দফায় লকডাউন এবং একের পর এক শক্তিশালী বোমা উদ্ধারের পরও কাজের গতি সচল আছে। সিভিল এভিয়েশনের দাবি, এর মধ্যে শেষ হয়েছে প্রায় 25% কাজ। কিভাবে অটোমেটেড সিস্টেমের ভিতরে আসা যায় এগুলো আমরা আধুনিকায়ন
এবং কম্পিউটারাইজ করার চেষ্টা করতেছি। চেকিং থেকে আরম্ভ করে ডিপার্চার পর্যন্ত যেসব প্রসিজারগুলো আছে এগুলো যাতে অটোমেটেড করা যায়, লাগেজ হ্যান্ডলিং সিস্টেম, যেগুলো আমাদের সব কিছুই আমরা দেখতে পাবো। বর্তমানে দুটি টার্মিনালে বছরে যাত্রী ধারণ ক্ষমতা 65 থেকে 70 লাখ। তৃতীয় টার্মিনাল চালু হলে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। সব মিলিয়ে 3টি টার্মিনালে বছরে প্রায় 2 কোটি যাত্রী সেবা পাবেন। যাত্রীরা অনায়াসেই ইমিগ্রেশনটা যদি ভিসা থাকে, তার যদি সব কাগজপত্র ঠিক থাকে, পাসপোর্ট ঠিক থাকে, সে অনায়াসেই খুব অল্প সময়ের মধ্যে ইমিগ্রেশন ক্রস করে চলে যেতে পারবে। সবকিছু ঠিক থাকলে 21,300 কোটি টাকা ব্যয়ের অত্যাধুনিক এই প্রকল্পের কাজ শেষ হবে 2023 সালের জুন নাগাদ। আধুনিক বিমানবন্দরের ভেতরের সেবার মতোই বাইরের যোগাযোগ ব্যবস্থাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিমানবন্দরের ভেতরে এবং বাইরে বা যাতায়াতের সময় যদি প্রচণ্ড যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের, তাহলে এই সুবিশাল থার্ড টার্মিনাল নির্মাণ করেও খুব একটা সুফল আসবে না। তাই থার্ড টার্মিনাল নির্মাণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাটাও যা পরিকল্পনায় আছে তা যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তাহলেই সত্যিকার সুফল পাওয়া যাবে এই থার্ড টার্মিনালের। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। এবার ঈদ শপিং উইথ সারা লাইফস্টাইল লিমিটেডের খবর। দরজায় কড়া নাড়ছে ঈদ। নতুন পোশাকের সঙ্গে মিল রেখে গয়না কিনতে ক্রেতারা যাচ্ছেন জুয়েলারিগুলোতে। বাজার ঘুরে দেখা গেছে বরাবরের মতো এবারও স্বর্ণের গয়নার চেয়ে ইমিটেশনেরই চাহিদা বেশি। বিক্রেতারা বলছেন এবছর ভারী গয়নার চাহিদা কম। করোনার ফলে স্বাভাবিক ক্রয় বিক্রয় থেকে শুরু করে দোকানে নতুন কালেকশনের গয়না ওঠানো সবকিছুই বাধাগ্রস্ত হয়েছে। বিস্তারিত রিপোর্টে। রাজধানীর যমুনা ফিউচার পার্ক এবং নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে ক্রেতারা পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না কিনতে ছুটছেন এ দোকান থেকে সে দোকানে। যদিও অন্যান্য বারের তুলনায় এবার ক্রেতাদের চাপ অনেকটাই কম। এখন আর্থিক অবস্থা সবারই ভালো না, তো কাস্টমার একটু স্লো, হালকা পাতলা আর কি ইনশাল্লাহ চলতেছে। মহামারী করোনা অন্যান্য অনেক কিছুর মতোই থাবা বসিয়েছে মানুষের সঙ্গতিতে। পরিবারের সদস্যদের কথা ভেবে যারা মার্কেটে আসছেন তারাও প্রয়োজনের বাইরে তেমন কিছুই নিচ্ছেন না। তাই গয়নার দোকানগুলোতেও ভিড় তুলনামূলক কম। দু একজন অলংকারের দিকে ঝুঁকলেও তাদের আগ্রহ ইমিটেশনেই সীমাবদ্ধ। পাতলা, খুব একটা ভারী কিছু না, স্টোনের গুলো একটু ভালো লাগে, মানে এগুলা পড়তে মনে হয় একটু হালকা। যে লকেট দেখেছি, দুল দেখেছি, দেখি ম্যাচিং করে এখনো নেই ড্রেসের সাথে ম্যাচিং করে পরাবো। জুয়েলারির ক্ষেত্রে আপনি ছোট যেমন ছোট ছোট টপস, ফিঙ্গার রিং, চুড়ি, ব্রেসলেট এইগুলোর চাহিদা একটু বেশি। বিক্রেতারা বলছেন বরাবরের মতো এবারও ভারতীয় কালেকশনেই ক্রেতাদের আগ্রহ বেশি। চলমান লকডাউনের কারণে নতুন কালেকশন তোলা সম্ভব হচ্ছে না বলে জানালেন বিক্রেতারা। ইন্ডিয়ান জয়পুরি দুল আছে, ইন্ডিয়ান জয়পুরি ব্রাইডাল সেট আছে, চুড়ি, ইন্ডিয়ান কালেকশনটাই আমাদের বেশি। নতুন বেশ কিছু আসছে, কিন্তু করোনার এই বন্ধের কারণে আপনার দেখা গেছে যে মানে বাকি যে কালেকশনগুলো আসার বাকি ছিল ওগুলা 50% কালেকশন আসছে, আর বাকি 50% কালেকশন আমরা এখনো পাইনি। রমজানের শেষ দিকে বেচা বিক্রি কিছুটা বাড়বে বলে আশা বিক্রেতাদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। লাফিয়ে লাফিয়ে প্রাণহানি বৃদ্ধি পাওয়ায় মরদেহ পরিবহনও ভারতে বড় সংকট। অ্যাম্বুলেন্স না পেয়ে বিকল্প ব্যবস্থা নিচ্ছেন স্বজনরা। রোববার উত্তরপ্রদেশের ফিরোজাবাদে অটোরিকশায় মরদেহ বহন করতে দেখা যায় একজনকে। করোনা আক্রান্ত ওই ব্যক্তির জন্য অ্যাম্বুলেন্স পাননি তার স্ত্রী। পরে গণপরিবহনেই লাশ নেওয়া হয় শ্মশানে। এ সময় নিজের জন্য সুরক্ষা সামগ্রী পিপিই পর্যন্ত পাননি তিনি। এর আগে মোটরসাইকেলে স্বজনের মরদেহ বহনের দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শ্রীলঙ্কা বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খবর। পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে 209 রানে হেরেছে বাংলাদেশ। জয়া বিক্রমার 11 উইকেট শিকারের ম্যাচে পঞ্চম দিনের প্রথম সেশনেই 227 রানে গুটিয়ে যায় সফরকারীরা। 5 উইকেটে 177 রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারেই সাফল্য পায় শ্রীলঙ্কা। শেষ স্বীকৃত ব্যাটসম্যান লিটন দাসকে এলবিডব্লিউ করেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবীণ জয়া বিক্রমা। যা ম্যাচে জয়া বিক্রমার 9ম উইকেট। টেস্ট ক্রিকেটে অভিষেকে এত উইকেট আর কখনো পাননি শ্রীলঙ্কান কোনো বোলার। মিরাজের ব্যাট থেকে 39 রান। শেষ দিকে শরীফুল রাহিরা দ্রুত ফিরলে 437 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 227 রানে থামে বাংলাদেশের ইনিংস। প্রথম শ্রীলঙ্কান হিসেবে ম্যাচে 11 উইকেট শিকারের কীর্তি করেন অভিষিক্ত স্পিনার জয়া বিক্রমা। 1-0 সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে 19 মে ঢাকা আসার কথা সাকিব ও মুস্তাফিজের, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় ভারত থেকে তারা আসবেন কিভাবে? আর এলেও বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হলে ম্যাচে খেলবেন কিভাবে? তাই বিসিবি সরকারের কাছে বিশেষ ব্যবস্থায় দুজনকে ঢাকায় আনার অনুরোধ করেছে। সেই সাথে কোয়ারেন্টাইন শিথিলেও আশা করছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। একদিকে জ্বলছে চিতা, অন্যদিকে চলছে আইপিএল। এ নিয়ে বিতর্কের যেন শেষ নেই। সেই বিতর্কে যুক্ত হয়েছে নতুন পালক। বায়াবাবলও আটকাতে পারেনি করোনার থাবায় স্থগিত হয়েছে ম্যাচও, যেখানে নাম আছে সাকিব আল হাসানের কলকাতার। এছাড়া আরেক টাইগার মুস্তাফিজুর রহমান খেলছেন রাজস্থানে। দুজনেই আছেন শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দলে। সিরিজে অংশ নিতে আগামী 19 মে ঢাকায় আসার কথা সাকিবের, কিন্তু আসবেন কিভাবে? ভারতের সাথে সীমান্ত যে বন্ধ। বিসিবি অবশ্য বিশেষ ব্যবস্থায় দুজনকে আনতে চায় ঢাকায়। আসলে অবশ্যই স্পেশাল অ্যারেঞ্জমেন্টে আসতে হবে তাদের। নতুন একটা প্রোটোকল দেওয়া হয়েছে সিভিল এভিয়েশন থেকে, তো সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট যে স্বাস্থ্য বিভাগ আছে তাদের কাছে জানতে চেয়েছি। তাদের কাছ থেকে তাদের ফিডব্যাক পেলে আমরা বলতে পারবো। ঢাকায় না হয় এলেন, কি হবে কোয়ারেন্টাইনের? কেননা ভারত থেকে আসার পর 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। তাহলে সাকিব মোস্তাফিজের বেলায় কি হবে? They are already in a biobubble and they will be passing through a biobubble procedure, এবং এখানে এসেও একটা বায়োবাবলের মধ্যে থাকবে। তো সেক্ষেত্রে তাদের আমাদের যে ট্যুরের জন্য যে কোয়ারেন্টাইন প্রোটোকল আছে তার মধ্যে তাদেরকে কনসিডার করা যাবে কিনা এই ব্যাপারে আমরা সরকারের কাছে জানতে চেয়েছি। কিন্তু বায়োবাবলও তো করোনা থেকে দূরে রাখতে পারেনি ক্রিকেটারদের। তাই তো আছে প্রশ্ন, আছে শঙ্কা। যদি সে অনুমতি না পাওয়া যায় তবে সাকিব মুস্তাফিজ 19 মে নয়, তার আগেই আসতে পারেন ঢাকায়। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। তবে আবার মনে করিয়ে দিতে চাই, সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।